যে ছেলেটি গাড়ি চালায়, ওকে দিয়ে কিছু জিনিস আনাবো, মানে যেগুলো দিনকার দিন আনবার, মানে সকালে নিয়ে আসবে। ভীষণ ভীতু ছিলাম, ভীষণ ভীতু। মানে এই যে ধরো এই ঘটনা, যেটা এগুলো প্রচুর ছবি তো দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত খবর শুনছি। রুমে যদি দরজা বন্ধ করে থাকা হয়, এই দরজা, মোট কথা দরজা খুলে আপনি বেরোবেন না, কী করবেন না, মিড নাইটে কী করবেন না, কোনো ডাক শুনলে বা তো এরকম একটা ভিডিও দেখেছিলাম যে এরকম মিড নাইটে রাত্রি 12টার পর থেকে 3:30 নাকি হাই টাইম। আমার তো ইয়েতে দেখাও যায় যে ডাকছে কিনা, আমার তো মানে কভার করে পুরোটায় বাইরেরটা সিসি ক্যামেরা। তো সেখানে কিন্তু কেউ উনি ছিলেন না। বন্ধুরা, আজকে অনেক সকালে এলাম তোমাদের সামনে। এখন বাজে 5টা 34। আজ হচ্ছে 30শে আগস্ট, শুক্রবার। এত সকালে কেন এলাম সেটা হচ্ছে, আজকে অনেক আগে ঘুম ভেঙেছে। আর যেহেতু আজকে মিস্টার চ্যাটার্জি ওনার মায়ের বাৎসরিক কাজটা করবেন, তো সেই হেতু আমি কালকে মেডিসিন খাইনি, আগের দিনও খাইনি। যে মেডিসিন খেলে ধরো আমার একটা ড্রাউজিনেস থাকে, আমার মানে সারাদিন অনেকটা সময় এরকম যায়। তো যেহেতু আমাকে তো সব ঠাকুরমশাই নিয়ে আসবেন, কিছু আমার মন্টু, আমার যে ছেলেটি গাড়ি চালায়, ওকে দিয়ে কিছু জিনিস আনাবো, মানে যেগুলো দিনকার দিন আনবার, মানে সকালে নিয়ে আসবে, তার ঠাকুরমশাই সব আনুষঙ্গিক, মানে ওনাকে সব টাকা ধরে দেওয়া হবে। কারণ বুঝতেই তো পারছো, আমার শরীরে সে ক্ষমতা নেই যে আমি বাইরে গিয়ে কিছু বাজার করবো। মিস্টার চ্যাটার্জির তো প্রশ্নই নেই, উনি এখন ঠিকঠাক মতন কাজটা করে উঠুন, এটাই। বাৎসরিক কাজ এখানে হচ্ছে, তার কারণ ওনার অলরেডি ওনার অন্য ফ্যামিলির অন্য লোকেরা আগেই করে নিয়েছেন, মানে মারা যাবার মানে শ্রাদ্ধ অনুষ্ঠানের পরেই তারা এই কাজটা করে নিয়েছে, কিছু বোধহয় 2-3 দিনের মধ্যে। এবার বলতে পারো তাহলে উনি কেন করেননি, শ্রাদ্ধানুষ্ঠান যখন একসঙ্গে হয়েছে তখন করেননি। কারণ আমরা যেটা দেখেছিলাম যে কাজটা ওনার ঠিক মতন হয়নি, নিয়ম অনুসারে যেভাবে শ্রাদ্ধের কাজ হওয়ার কথা সেটা হয়নি, অনেক কিছু ব্যাপার ছিল। এবং তারপর সর্বোপরি চূড়ান্ত অসম্মান, মানে আমাকে যেটা করা হয়েছিল তারপরে, মানে 11 দিন, 12, 13, 14 দিন, মানে আফটার কাজ, তারপরে ঘাট কামান বলো, কাজ বলো, তারপরে মানুষজনকে যারা আপ্যায়ন করেছিলেন তাদের সেই সময় বলো, চূড়ান্ত অসম্মান, অপমানিত আমি হয়েছিলাম। তো আমি তাতে দাঁত চেপে ওই 13-14টা দিন পার করেছিলাম। এবং তারপরে আমার ইয়ে ছিল যে আর আমি কোনো দিন ফিরেও তাকাবো না, তার কারণ আমার জায়গায় তোমরা থাকলে হয়তো সেই সময় প্রোটেস্ট করতে, সেই সময় বেরিয়ে আসতে অনেকেই, যে এত অসম্মান নিয়ে আমি ওখানে যাবো না অন্তত। কিন্তু যাই হোক, মিস্টার চ্যাটার্জির পাশে থাকাটা সেই সময় দরকার ছিল, সারা জীবনই তো পাশে থেকেছি। আর ওনাকে একা তাদের মধ্যে ছাড়া, তারা যেখানে ওনাকে স্বীকৃতিই দিচ্ছে না এবং নানাভাবে হিউমিলিয়েট করছে, তোমরা বলতে পারো ওনাকে হিউমিলিয়েট করছে, তো তোমার কি না, আমার আর কি, আমার বিষয়টা হচ্ছে তবুও কোথাও গিয়ে, যেহেতু আমি তো ওনাকে ছেড়ে যাইনি, আমার মনে হয়েছিল এই সময় ওনার পাশে থাকা দরকার, তাই জন্য ছিলাম এর কাজ পর্যন্ত। তো সেই কারণে আর আমার মনে হয়েছিল এদের সঙ্গে আর কোনো কাজে ওইভাবে যাওয়ার প্রশ্নই নেই। তারপরে একে তো অসম্মান, আবারও অসম্মানিত হতে হবে। সেই বাড়িতে কাজটা মন্দিরে করেছিল, বাড়িতে নয়, ওনার নিজের নামে বাড়িতে কাজটা হয়নি, মন্দিরে হয়েছিল। এবং তারপরে কিছু ওদের সমস্যা হয়তো দেখা দিয়েছিল, যে জন্য ওরা তড়িঘড়ি করে কীভাবে করেছে না করেছে আমি কিচ্ছু জানি না, মিস্টার চ্যাটার্জিও জানেন না, কারণ উনি তো জাননি, ওনাকে মানে কেউ কিছু বলেও নি এ ব্যাপারে। তো আমরা সেই হিসেব অনুযায়ী করেছিলাম যে ভাবে। তো সেইটা তিথি 17 তারিখে একটা ছিল, সেদিন উনি একটু ওনার অসুবিধা হওয়াতে ওটাকে ক্যান্সেল করে আজকের তিথি আবার পড়েছে, যেই দিন আর কি একদম পঞ্জিকা দেখে ঠিক মতো। তো সেইভাবেই ঠাকুরমশাইয়ের সঙ্গে সেইভাবেই কথা, সব কিছু উনি নিয়ে আসবেন যেটা, আর আমারকে কী দিতে হবে সেইগুলো আমি আনিয়ে নিচ্ছি। মানে ওই 8টার মধ্যেই মন্টু চলে আসবে, সেই জিনিসগুলো আনিয়ে নেব। এখন অনেক কাজ আছে, ধরো ঘরের টোফাগুলো সব সরাতে হবে, যেহেতু ড্রয়িং রুমে হবে কাজটা, তো আমার তো জায়গা লাগবে। ওই উর্মিলা আইলে সোফাগুলো সরানো হবে, কারণ আমার একার পক্ষে ঠেলে ঠুলে, জানোই আমার অনেক সমস্যা, সম্ভব নয়। তো যাই হোক, তাও ধরতে তো আমাকে তো করতেই হবে ওগুলো, উর্মিলা একাও পারবে না, সব সরিয়ে টরিয়ে ও মুছে দিয়ে যাবে একদম। তারপরে মন্টুকে আমি বাজারটা জিনিসগুলো এনে দিলে আমি স্নান করে যতটা যেটা আমার জোগাড় করার সেটা আমি করে দেবো। আর
ঠাকুরমশাই বাকি যেটা ধরো যেগুলো মূল্য ধরে আমি বলেছি, কারণ এখানে লোক খাওয়ানোর সেটা আমাদের জায়গা নেই, স্পেস নেই, বা কে করবে? দেখতেই তো পাচ্ছ যে এই মানুষ যে সে নিজে এরকম। আর আমার পক্ষে তো জাস্ট ইম্পসিবল কোনো এই অ্যারেঞ্জ করা যে লোকজন খাবে বা এইসব ব্যবস্থা করা। তো এটাই হলো ব্যাপার। তো এখন সেই জন্যই ভোরবেলা 3:30টার সময় ঘুম ভেঙে গেছে, যেহেতু মেডিসিন নিইনি। তো মনে হলো আসি, কারণ আজকের ব্লগ তাহলে পোস্ট হবে না। আমার ব্লগ তো এখন দেখছোই ঠিকঠাক মতো পোস্ট হচ্ছে না, ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, একটু কীরকমই জানি হয়ে গেছি। কাজ করছিলাম দিব্যি। এই যে তিলোত্তমার মৃত্যু, এটা কোথাও গিয়ে যেন কীভাবে বলবে, সবার তো সবাই কি করছে না? আরও এত এত রয়েছে, সবাই মানে ইউটিউবে বা ইয়েতে সোশ্যাল মিডিয়ায়, তারা কি কাজ করছে না? তারা সবাই করছে করছে। আমি কিন্তু একটু অন্যরকম, হয়তো আমি একটু কীরকম জানি নিস্তেজ হয়ে গেছি, আমি এনার্জি পাচ্ছি না কোনো কাজ করবার, রেগুলার ব্লগও যাচ্ছে না, দেখতেই পাচ্ছ ঠিকঠাক মতন। তো সেই জন্য আজকে মনে হলো যে ব্লগ যেহেতু বাদ যাচ্ছে, আজকেরটা পোস্ট হতো না, তাহলে আবার কিছু কথা তোমাদের সঙ্গে বলি, সেটাই পোস্ট হবে। আর আগামীকাল তো এই সারাদিন যে কাজকর্ম হবে সেগুলো শেয়ার করবো, কী হলো না হলো। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তো এই রিলেটেডই বলছি, যেহেতু হয়তো বা জানি না তোমরা কতটা কে বিশ্বাস করবে। আমি নিজে কিন্তু একটা সময় অসম্ভব ভীতু ছিলাম। একটা সময় মানে কি, আজ থেকে কয়েক বছর আগেও প্রচণ্ড ভীতু ছিলাম। মানে একা ঘরে থাকবো, একা ঘরে মানে শোবো, একা ফ্ল্যাটে থাকবো, এটা মানে আমার চিন্তার বাইরে ছিল। আমি ছোট থেকেই ভীষণ ভীতু। ভীতু মানে কী প্রসঙ্গে সেটা বুঝতেই পারছো। এমনিও সব কিছুতেই মানে একটু চুপচাপ শান্তশিষ্ট ছিলাম। এখন কথা বলতে দেখো যে একদমই তাই না, নেচারটা আমার ছিল খুবই চুপচাপ। মানে প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে উত্তর দিতাম এরকম। তো যাই হোক, তারপরে বড় হয়েছি, নিজস্ব বন্ধুদের সার্কেলে, নিজস্ব গণ্ডির মধ্যে কথা বলতাম, তার বাইরে একদমই না। তো ভীষণ ভীতু ছিলাম, ভীষণ ভীতু। মানে এই যে ধরো এই ঘটনা, যেটা এগুলো প্রচুর ছবি তো দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত খবর শুনছি। একা থাকবো আমি ঘরে রাত্রির, মানে এটা ভাবাই ছিল না। কিন্তু এটা অনেক বছর হলো, কারণ আমি কোভিডের টাইমে একা ছিলাম সম্পূর্ণ। তারপরেও অনেক সময় মিস্টার চ্যাটার্জি ওই বাড়িতে থেকেছেন, আমি একা থেকেছি। এটাই বিগত কয়েক বছর এরকম হয়েছে। তো ঈশ্বরই আমাকে বোধহয় সেই ভয়টা আমার ভেতর থেকে সরিয়ে দিয়েছেন। এটা একটা বিরাট ভালো প্লাস পয়েন্ট আমার জীবনে। কারণ ওই রকম ভয়টা যদি থাকতো, আমি হয়তো হার্ট ফেল করতাম যে কোনো সময়, মানে বা কোনো এত মানে সিভিয়ার একটা কন্ডিশন হয়ে যেত, এতটাই ভীতু ছিলাম আমি। তো হ্যাঁ, এর মধ্যে মানে দুদিন একটা ইনসিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে যে একদিন, তার আগে তো ধরো অনেক ভিডিওস আমরা দেখি এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, প্ল্যানচেট সংক্রান্ত বলো, বলো, অনেক রকম ভিডিওস দেখি। অনেক কিছু, যে কী করলে রাত্রিবেলায় কী করবেন না, মিডনাইটে কী করবেন না, কোনো ডাক শুনলে বা তো এরকম একটা ভিডিও দেখেছিলাম যে এরকম মিডনাইটে রাত্রি 12টার পর থেকে 3:30 নাকি হাই টাইম, অর্থাৎ প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য। তো সেই সময় যদি কেউ আপনাকে ডাকে, আপনি যদি মানে স্যাঙ্গুইন না হন যে হ্যাঁ এই ডাকটা আপনার বা মানে পরিবারের, এবং একদম স্যাঙ্গুইন হতে হবে যে আপনার পরিবারের কোনো লোকের কিনা। অনেক সময় গলা এক হতে পারে, কিন্তু তারপরেও আপনি কিন্তু কখনো দরজা খুলবেন না। সেটা মেন ডোর বা রুমে যদি দরজা বন্ধ করে থাকা হয়, এই দরজা, মোট কথা দরজা খুলে আপনি বেরোবেন না বলে একটা ঘটনা বলে ওখানে বলা আছে যে একজন ভদ্রমহিলা নাকি এরকম ডাক শুনে রাত্রিবেলা উনি মানে উনি মনে ভেবেওছিলেন যে এটা তো হতে পারে না, এই সময় কেন কেউ ডাকবে। তারপরেও উনি মানে দরজা, মেন ডোরটা খুলে ফেলেছিলেন। খোলার পর কাউকে দেখতে পাননি, উনি দরজা বন্ধ করে চলে আসেন। কিন্তু যে ঘটনা ওনার সঙ্গে ঘটে, তার পরদিন থেকে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং ওনার পরিবারে একটার পর একটা অঘটন ঘটতে থাকে, একটার পর একটা। যেটা পরে আর কি, যখন কোনো মতেই ক্রাইসিস থেকে বেরোনো যাচ্ছিল না, তখন আর কি হয়তো যারা এই নিয়ে যারা চর্চা করেন তাদের সাহায্য নিয়েছিলেন, এবং তখন জানা গেছিল যে ওই যে ডাকটা শুনে উনি দরজা খুলেছিলেন, সেখানে মোস্ট প্রবাবলি কোনো একজন, কোনো একটা ছিল, যেটা ওনার মানে টাচে চলে এসেছিলেন। উনি কাউকে দেখতে পাননি, কিন্তু টাচে চলে এসেছিলেন, এবং সেটারই ফলস্বরূপ এটা ভুগছেন। তো এগুলো শুনেছিলাম বেশ মানে কিছুদিন আগে। তো একদিন আমি তো রাত্রিবেলা, আমাকে অনেকবার ওয়াশরুম, আমার যেহেতু অ্যাটাচড, আমাকে দরজা খুলে বেরোতে হয় না, আমার বেডরুমে অ্যাটাচড ওয়াশরুম। তো যেহেতু আমি ডায়াবেটিক, তো আমাকে বেশ কয়েকবার ওয়াশরুম যেতে হয়। তো তখন 3:20 নাগাদ আমি ওয়াশরুম থেকে জাস্ট এসছি, পুরো মিস্টার চ্যাটার্জির গলা যেমন আস্তে আস্তে করে ডাকছেন আমার নাম ধরে, আমাকে যে নামে ডাকেন আর কি বাড়িতে, আমার বাড়ির নাম, তো সেটা ধরে উনি ডাকছেন, মানে
ডাকছেন আস্তে আস্তে। ইউজুয়ালি কিন্তু উনি ওরকমভাবে ডাকেন না। ওনার যদি ডাকার প্রয়োজন হয় উনি যথেষ্ট জোরেই, জোর গলাতেই ডাকেন, দরজা ধাক্কা দেন জোরে, জোর গলাতে ডাকেন। কিন্তু আমি জানি যে উনি কিন্তু মেডিসিন খেয়ে ঘুমান যে একদম অগোরে, মানে ওনার স্কুলের ঠিক ঠিক 9:30তেই আমি ডাকি ওনাকে সকালে। 9:30টায় উনি ওঠেন ধড়মড় করে, উঠে ব্রাশ ট্রাশ করেন, বাথরুম যান, স্নান করেন, খেতে বসেন, খান, স্কুলে বেরিয়ে যান ড্রেস করে একদম। এটাই চলে আসছে বছর বছর ধরে। তো বিষয়টা পুরো পরিষ্কার আমাকে নাম ধরে ডাকছে। হ্যাঁ? তো আমি তো চট করে আমার ১ম একবার মনে হলো, তারপরেই মনে পড়লো যে এইটা তো আমি শুনেছিলাম, দরজা খোলার কোনো প্রশ্ন নেই। আমি চুপ করে একদম শুয়ে পড়লাম। এটা আগে হলে তো আমার হার্ট ফেল হয়ে যেত। হুম, কিন্তু আমি চুপ করে শুয়ে পড়লাম। শুয়ে চোখ বন্ধ করে দাঁত চেপে শুয়ে আছি। বেশ খানিকক্ষণ ডাকাটা চলল আস্তে, আস্তে। তারপর বন্ধ হয়ে গেল। তো আমি আর এই নিয়ে কোনো রকম করিনি। কারণ উনি আমি আমার তো ইয়েতে দেখাও যায় যে ডাকছে কিনা। আমার তো মানে কভার করে পুরোটা বাইরেরটা সিসি ক্যামেরা। তো সেখানে কিন্তু কেউ উনি ছিলেন না। তারপরে এটা ২ দিন আগের ঘটনা। ২ দিন আগে ওরকম রাত্রি বোধহয় ওই ১:১০ এরকম একটা হবে। আ হঠাৎ ঘুমটা আমার ভেঙে গেল। দরজায় না আস্তে, আস্তে টোকা এরকম করে। কাঠের দরজায় টোকা, এটা তারও স্টিলের। আর মিস্টার চ্যাটার্জি ডাকলে কীরকম ডাকেন? জোরে। এরকম করে আর নাম ধরে তো ডাকেন। জোরে চিৎকার করেন যদি দরকার পড়ে। আর ঠিক আওয়াজটা হচ্ছিল এরকম বারবার। তো আমি চুপচাপ শুনলাম অনেকক্ষণ। চুপ করে আমি তো বুঝতেই পারলাম। এবং সেদিনও অবশ্যই সিসি ক্যামেরায় উনি ঘুমাচ্ছিলেন। পরদিন আমি জিজ্ঞেসও করেছিলাম। বললেন, "না, আমি তো আজকাল আর রাতে উঠি না। আমি তো একবারে ওষুধ খেয়ে ঘুমাই, আমি তো রাতে উঠি না আর।" আমিও জানি সেটা যে উনি রাতে আর ওঠেন না। একবারেই ইয়েতে। তো যাই হোক, মানে যদি ওঠেনও সকালে ওঠেন। হয়তো ৬টা-টটার দিকে একবার বাথরুম গেলেন। তো এরকম। তার আগে মিডনাইটে ওঠেন না আরকি। তো এই জিনিসটা হওয়ার পর তো মেয়েকেও বললাম। তো মেয়েও বলল যে, "মা, কাজটা এবার যখন যে ডেটটা দিয়েছে বাবাকে বলো যে বাবা যেন আর মিস না করে, কাজটা করে নিক। কারণ হয়তো বাবার উপর কোনো কিছু হবে না। এটা তোমাকে বারবার বলছি, মানে এটা জানান দেয়া যে আমার কাজটা, এটা আমার মনে হয়েছে। মেবি ভুল হতে পারে, অন্য কেউ হতে পারে, অন্য কিছু হতে পারে। অন্য কিছু বলতে কেউ তো একটা মানে ছিল। অন্য কিছু বলতে আমার জানালা সব বন্ধ থাকে। না বেড়াল ঢোকার সম্ভাবনা, না কোনো কিছু সম্ভাবনা। ইঁদুরও নেই এখন আমার। আর ডাকটা আসবে কোত্থেকে? তো আসলে উনিও খুব ভালো করেই জানতেন যে উম কাজ করা হোক, যাই হোক, আমিই নেব, উদ্যোগ নিয়ে করাবো। কারণ ওনার ছেলের পক্ষে কিছু একা করা সম্ভবপর নয়। সেই জন্যই হয়তো উনি দিচ্ছিলেন যে অনেকদিন এবার হয়ে গেছে সময়, এবার আমার কাজটা। এটা আমার মেবি। এটা মেয়েও বলল, তো মেয়েও বলল আর যেন মিস না করে, কারণ বারবার তোমাকে তো এটা করতে হচ্ছে। এবার যত টানবে তত আবারও হয়তো মানে হবে। তো সেই জন্য আজকে কাজ এই একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা শেয়ার করা, জানি না কমপ্লিট করতে পারবো কিনা, এখানে অলরেডি ১৪ মিনিট পার হয়ে গেছে। প্ল্যানচেটের বিষয়ে আমি দুজনের কাছ থেকে একদম শুনেছি যেটা প্ল্যানচেটটা অস্বীকার করা যায় না। আমাদের দেশের আইনে নেই বলে আইনত স্বীকৃত নয়, কিন্তু বিষয়টা অস্বীকার করারও নয়। বিষয়টা যদি এতই অস্বীকার করার হতো তাহলে তোমাদের যে বললাম রাতের কোয়েলি, সেকেন্ড পার্টটা দেখে নিয়েছি আমি। আমি দেখলাম উনি ইউটিউবে দিয়েও দিয়েছেন ওনার কমিউনিটিতে যে আপনারা যারা দেখার দেখে নিন, কারণ আবার কোর্ট পেপার চলে আসবে, আবার হয়তো যে কোনো সময় ডিলিট করে দিতে হতে পারে। মানে কোর্ট থেকে ওনার কাছে হুমকি ধমকি এমনি এসছে, প্লাস কোর্ট থেকে ওনার কাছে এসছে। এতদিন ধরে উনি কাজ করছেন কিন্তু ওনার কিন্তু আগে আসেনি এই কেসটা, তিলোত্তমার কেসটা। তো সেকেন্ড পার্টটা তুমি দেখে নিয়েছি, আবার থার্ড পার্ট কামিং বলেছে। তো বিষয়টা হচ্ছে একদম উড়িয়ে দেওয়ার নয় বলে যারা কোর্ট পেপার পাঠাচ্ছে, যারা হুমকি দিচ্ছে, তো তাদের তো কোথাও মনেই হয়েছে, হ্যাঁ, এটা তো একজন দুজনের ব্যাপার নয় যে তাদের মনে হয়েছে যে এগুলো বেরিয়ে আসলে কথাগুলো তো আমি শুনেছিলাম আমার মায়ের কাছে, সেইটা বলি, আর একটা পরেই শেয়ার করবো অন্যদিন, কারণ ১৫ মিনিট হয়ে গেল। তো মারা অল্প বয়সে ওরকম প্ল্যানচেট মারতে, স্কুল জীবনে ভাই বোন অনেক ছিল, মানে জ্যাঠতো ফুটতো মিলিয়ে ১৩, বোধহয় জনা ১৩ ভাই বোন একসঙ্গে থাকতেন সব। তো একদিন প্ল্যানচেট করেছিলেন ওনাদের ঠাকুরদাকে। ছোট থেকেই জানতেন যে ঠাকুরদা মারা গেছেন। তো মানে ওনারা কেউ চোখে দেখেননি বাংলাদেশে থাকাকালীন, পূর্ববঙ্গ আর কি, যখন সেই সময়। তো মায়ের ঠাকুরদা ছিলেন শিবপুর থেকে, ইঞ্জিনিয়ার সেই সময় কিন্তু। আর মায়ের দাদু ছিলেন, মানে দাদামশাই, মায়ের দিদিমার বাবা, আমার দিদিমার বাবা আরজি করের ফার্স্ট ব্যাচ ডাক্তার। আর
মায়ের ঠাকুরদা ছিলেন শিবপুরের থেকে, সেই সময় ইঞ্জিনিয়ার। তো যেহেতু ইংরেজ আমলে ইংরেজেরা মানে গোলামি করবেন না, স্বাধীন ব্যবসা করছিলেন, তো ওনার পার্টনার ছিল, বিজনেস পার্টনার একজন পূর্ববঙ্গে। এবার নদীমাতৃক দেশ পূর্ববঙ্গ, নৌকা করে করে যাওয়া ব্যবসার কাজে। তো একবার ওরকম পদ্মা নদীতে দিয়ে থ্রু কোথাও যাচ্ছিলেন। তো পরে বেশ কয়েক মাস পরে ফেরান যখন, তখন ফিরে সেই ব্যবসায় সে পার্টনার বন্ধু যিনি ছিলেন তিনি জানান এসে মায়েদের ঠাকুমাকে যে বউটা, তখন আমার দাদামশাইরা সব ছোট ছোট, যে বৌঠান এরকম তো বন্ধুর কলেরা হয়েছিল মারাত্মক, তো কোনোভাবেই বাঁচানো যায়নি, তো আমরা তো দেহ কী করে আর করবো, তো আমরা পদ্মার জলেই ফেলে দিয়েছি। তো ঠিক আছে, এটাই তো জেনে সেই জানার পর মায়ের ঠাকুমা বৈধব্য জীবন শুরু করলেন। তো এইভাবেই গেল, আমার দাদামশাইরাও তাই জানতেন। তো সারা জীবন এবার মায়েরা ছোটো থেকে জেনেছেন এইভাবে তাদের ঠাকুরদা এরকম মারা গেছিলেন। তো ওই প্ল্যানচেট করতে বসে সেই আগের দিনে না, ওই মায়ের কাছে শুনেছি কাগজে এ থেকে জেড অবধি গোল করে লিখে নিতেন, এ থেকে ABCD করে জেড অবধি। আর পাউডারের কৌটো আগের দিনে তোমরা যারা জানবে অনেকে দেখবে, আমাদের ছোটোবেলায় ছিল পাউডারের কৌটোর ঢাকনা হতো না, এমনি যে পাউডারের কৌটোর সাদা বডি পাউডার, ঢাকনা থাকতো, ঢাকনাটা খুললে তারপরে ওইগুলোকে আমরা যেগুলো সিল থাকতো সিলটাকে কাটতাম, আবার ঢাকনা দিয়ে পাউডার ইউজ করে আবার ঢাকনা দিয়ে রাখা হতো। তো সেই পাউডারের কৌটো নিয়ে ঢাকনা এরকম করে একজন মিডিয়াম একজন ধরেছিল এবং দাদুকে ডেকেছিল। তো দাদু আসার পর একটা দুটো কোশ্চেন করার পরেই জিজ্ঞেস করেছিল যে আপনি কিভাবে মারা গেছিলেন। হ্যাঁ, তো আপনি কিভাবে মারা গেছিলেন, এদের হয়তো ওই যে ছোটো তো শুনেছিল যে নদীর মধ্যে বডি ভাসিয়ে দিয়েছিল, আনতে পারেনি, কলেরায় মারা গেছে, তো সেই জন্য কীভাবে মারা গেছিলেন। তখন নাকি ওই পাউডারের কৌটোর ঢাকনাটা যে ভাই ধরেছিল, মায়েদেরই ভাই যেটা তো করতো, তো ওইটার হাতটা সরে গিয়ে POISON, মানে ঘুরে ঘুরে এ থেকে জেড অব্দি লেখা, ঘুরে ঘুরে পিতে গেল একবার, OISON মিন্স পয়জন। তখন আবার তার মারা মানে এরা জিজ্ঞেস করে সবাই, আপনি কি বিষ খাই আপনাকে মারা হয়েছিল, তার রিপ্লাই এসেছিল হ্যাঁ। তো সেটা হয়ে যাওয়ার পর মায়েরা গিয়ে তাদের ঠাকুমাকে জিজ্ঞেস করে যে ঠাকুমা সত্যি কথা বলো তো যে দাদু কিভাবে মারা গেছিলেন। বলে কেন, তোরা জানিসই তো কলেরা হয়ে। বলছে না, তুমি ঠিক কথা বলছো না। বলছে কেন ঠিক কথা বলছি না। বলছে না, দাদু কে বিষ দিয়ে মারা হয়েছিল। সঙ্গে সঙ্গে নাকি ঠাকুমা বললেন তোরা কি করে জানলি। কারণ ইভেন এটা কিন্তু মানে মায়ের বাবারাও জানে, জ্যাঠারা কেউ জানে না, কাকারা কেউ জানতো না, তোরা কি করে জানলি। তখন ঠাকুমা বলেন সব, যে যে বিজনেস পার্টনার বন্ধু যে কলেরা হয়েছে বলে মারা গেছে খবর দিয়েছিল, সে নাকি পরবর্তী সময়, তখন বোধহয় এপার বঙ্গে চলে এসেছেন, কি বঙ্গে আমার ঠিক মনে নেই, উনি নাকি হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েন এবং বিছানাগত হয়ে পক্ষাঘাত মানে প্যারালাইসিস যেটা বলি সেইটা, এবং ওনার মাংস দেহ থেকে খুলে খুলে পড়ছে এরকম, মানে ওই যেটা আমাদের ওই বেডসোর হয়ে গেলে যেরকম হয়, সেই অবস্থায় নাকি উনি ডেকে পাঠিয়েছিলেন মায়ের ঠাকুমাকে এবং জোর হাতে ক্ষমা চেয়েছিলেন, বৌঠান আপনি মাফ করে দিন বন্ধুকে, আমি মানে ব্যবসার টাকার ইয়ের জন্য আমি খুন করে বিষ খাইয়ে মেরে পদ্মার জলে ভাসিয়ে দিয়েছি। তো মায়ের ঠাকুমা কী করবেন, তিনি তার সন্তানদের নিয়ে বিধবা সাধারণ জীবন যাপন করছেন, তার পক্ষে তো কিছু করা সম্ভব। উনি চুপচাপ চলে এসেছেন, কিন্তু উনি ওনার ছেলেদের কোনোদিন জানতে দেননি। এই এত বছর পর মায়েরা যখন বলছে গিয়ে যে সত্যি কথা বলো, তখন উনি বললেন তোরা কী করে জানলি বিষক্রিয়া, এবং তখন উনি ঘটনাটা বলেন। তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও কিছু আছে সেগুলো আবার অন্যদিন শেয়ার করব, কারণটা অলরেডি হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি তারা চলে এসো চটপট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।